বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আবার আসলাম পরিসংখ্যানের। আজকে আমি যে জিনিসটা পড়াবো সেটা হলো গণসংখ্যা নিবেশন তৈরি, আয়তলেখ অঙ্কন এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন। এই জিনিসটা আজকে তোমাদের পড়াবো। সেদিন আমরা এগুলো থিওরিটিক্যালে আলোচনা করেছিলাম, আজকে আমরা প্র্যাকটিক্যালে সেটা নিয়ে আলোচনা করবো। দেখো এখানে বলা আছে যে একটি জমিতে উৎপন্ন 30টি আলুর ওজন গ্রামে দেওয়া আছে। এটা থেকে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করব এবং তার থেকে আমরা কিভাবে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবো সেটা আমরা হাতে কলমে দেখাবো। আচ্ছা আসো, এবার প্রথমে আমরা আসবো, আমরা বের করতে হবে পরিসর। পরিসর বের করতে হলে এখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে হবে। এখানে দেখো সর্বোচ্চ মান আছে তোমার 59 আর 69 আর সর্বনিম্ন মান আছে 10। অতএব আমরা x max সমান হলো 69 আর x min সমান হলো 10। তাহলে রেঞ্জ আর সমান 69 বিয়োগ 10 সমান হলো 59। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে রেঞ্জ সমান আমরা পেলাম 59। এবার আমরা বের করব যে আনুমানিক শ্রেণীর সংখ্যা কত ধরবো। আনুমানিক শ্রেণীর সংখ্যার ফর্মুলা হলো k সমান 1 প্লাস 3.322 log n। এখানে n এর মান মানে তথ্যের সংখ্যা সমান হলো 30। তাহলে আমরা এবার n এর মান বসিয়ে আমরা পাই k সমান 1 প্লাস 3.322 log 30 সমান log 30 এর মান এবার আমরা বসাই 1 প্লাস 3.322 ইনটু log 30 এর মান log টেবিল থেকে 1.4771। তবে এটা সেটা গুণ করে আমরা পাই 1.4.91 সমান 5.91। তার মানে পরবর্তী যে সংখ্যা আছে পূর্ণ সংখ্যা সেটা হলো 6। অতএব আমাদের শ্রেণীর সংখ্যা ধরবো আমরা কত, 6। এইবার আমরা বের করব শ্রেণী ব্যবধান কত হতে পারে। শ্রেণী ব্যবধানের সূত্র হলো যে পরিধি বাই কে। এখানে পরিসর বাই কে, এখানে পরিসর হলো 59 আর কে সমান আমরা পেয়েছি 6। অতএব 59 কে 6 দিয়ে ভাগ করলে হয় 9.833 বা 10। এখানে কারণ আমরা পূর্ণ সংখ্যা ধরবো 10। তাহলে এইবার আসো আমরা চলে যাই যে বহির্ভূত পদ্ধতিতে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করব। তাইলে আমরা এর 6টা শ্রেণী আমরা ধরলাম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এখানে দেখো 6টা শ্রেণী আছে 1 2 3 4 5 6 এবং এখানে শ্রেণী ব্যবধান আছে দেখো 20 এর থেকে 10 বিয়োগ করলে 10, মানে প্রত্যেক শ্রেণী ব্যবধান এখানে 10। 30 থেকে 20 বিয়োগ করলে 10, তার মানে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান আমরা ধরেছি 10। এবার আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করব। গণসংখ্যা নিবেশন তৈরি করার নিয়ম হলো যে আমরা প্রথম থেকে ধরে যাব। যেখানে প্রথমটা কত আছে 10, অতএব আমরা এখানে এটাকে 10 এখানে একটা তালি মার্ক করবে। তারপরে আসছে কত 20, তাহলে 20 পড়বে হলো, যেহেতু আমরা বহির্ভূত পদ্ধতিতে করছি 20 এখানে পড়বে না, 20 পড়বে এখানে, তাহলে এখানে একটা দাগ পড়বে। তারপরে আসো 15 পড়বে হলো এখানে। তারপরে আসো 22 পড়বে হলো 20 থেকে 30 এর মধ্যে। তারপরে আসো 26 পড়বে হলো 20 থেকে 30 এর মধ্যে। তারপরে হলো 28 পড়বে হলো 20 থেকে 30 এর মধ্যে। তারপরে আসো 29 পড়বে 20 থেকে 30। চতুর্থটার পরে পঞ্চমটা কি হবে, আড়াআড়ি হবে। এবার আসো 41 পড়বে হলো 40 থেকে 50 এর মধ্যে। তারপরে আসো 19 পড়বে হলো 10 থেকে 20 এর মধ্যে। তারপরে আছে 31 পড়বে হলো 30 থেকে 40 এর মধ্যে। তারপরে আছে 34 পড়বে হলো 30 থেকে 40 এর মাঝে। তারপরে আসো 35 পড়বে হলো তোমার 30 থেকে 40 এর মাঝে। তারপরে আসো 36 পড়বে 20 থেকে 40 এর মাঝে। তারপরে আসো 39 পড়বে হলো 30 থেকে 40 এর মাঝে, তার মানে এখানে একটা হারাহারি হবে। তারপরে আছে 38 পড়বে হলো 30 থেকে 40 এর মাঝে, এখানে একটা দাগ পড়বে। এবার আসো 37 পড়বে এখানে। তারপরে 30 থেকে 40 এর মাঝে 43 পড়বে 40 থেকে 50 এর মাঝে। তারপরে 46 40 থেকে 50 এর মাঝে। তারপরে 49 40 থেকে 50 এর মাঝে। তারপরে 47 40 থেকে 50 এর মাঝে, এবার আড়াআড়ি হবে। তারপরে 48 40 থেকে 50 এর মাঝে। তারপরে 52 50 থেকে 60 এর মাঝে, 52। তারপরে আছে 56 50 থেকে 60 এর
মাঝে। তারপরে আছে 57, 57 50 থেকে 60 এর মাঝে। তারপরে আছে 60, 60 হবে তোমার 60 থেকে 70 এর মাঝে। তারপরে আছে 64, 64 হবে 60 থেকে 70 এর মাঝে। তারপরে 59, 59 হবে 50 থেকে 60 এর মাঝে। তারপরে আছে 69, 69 হবে 60 থেকে 70 এর মাঝে। এবার আসো আমরা দেখি এখানে কি হয়। এখানে আসতেছে হলো 3, এখানে আসতেছে হলো 5, এখানে আসতেছে হলো 9, এখানে আসতেছে হলো 6, এখানে আসতেছে 4, এখানে আসতেছে 3। তার মানে 5 3 8, 8 আর 9 17, 17 আর 10 27 আর 3, অতএব n সমান সমান হয় হলো 27 আর 3 30। মানে মোট ডাটার সংখ্যা হলো 30। আর এটা হলো গণসংখ্যাকে আমরা কি অ্যাপ দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা এটা বহির্ভূত পদ্ধতিতে একটা গণসংখ্যা নিবেশন। বহির্ভূত পদ্ধতিতে কি তৈরি গণসংখ্যা নিবেশন টেবিল। তাহলে আমরা গণসংখ্যা নিবেশন আমাদের তৈরি হয়ে গেল। এইবার আমরা এর থেকে কি চাচ্ছে যে এখান থেকে আয়তলেখ অঙ্কন ও গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে আয়তলেখ আমরা পড়েছি যে আয়তলেখ কাকে বলে। আয়তলেখ হলো যে যখন গণসংখ্যাকে বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে কতগুলো আয়তক্ষেত্র দ্বারা প্রদর্শন করা হয় তখন তাকে বলা হয় আয়তলেখ। দেখো আমি এখানে শ্রেণী দিয়েছি, শ্রেণী 10 20 30 40 শ্রেণী এখানে দিয়েছি। আর এখানে গণসংখ্যা এভাবে দিয়েছি 1 2 3 4 5 10। সেইভাবে আমরা কি করেছি এখানে উল্লেখ করেছি। এইবার দেখো এর থেকে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করব কিভাবে। প্রথমটা আসো 10 থেকে 20, 10 থেকে 20 এর মধ্যে গণসংখ্যা হলো কত? গণসংখ্যা হলো 3। তার মানে এটা হবে এই। তারপরে 20 থেকে 30 এর হলো 5, তার মানে গণসংখ্যা 5। তারপরে হলো 9, আমরা চলে যাব 9 পর্যন্ত। তারপরে হলো 40 থেকে 50 এর হলো 6, আমরা যাব 6 পর্যন্ত। তারপরে হলো 4, যাব 4 পর্যন্ত। তারপরে হলো 3। তার মানে তৈরি হয়ে গেল একটা গণসংখ্যা আয়তলেখ। তাহলে এই গণসংখ্যা নিবেশন থেকে বা ওই তথ্য থেকে আমরা তথ্যের সাহায্যে একটা আয়তলেখ অঙ্কন করে ফেললাম। তাহলে এটা আয়তলেখ অঙ্কন কমপ্লিট। এইবার আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার দুইটা নিয়ম আছে। একটা হলো প্রত্যেক শ্রেণীর মধ্য বরাবর গণসংখ্যা স্থাপন করে রেখাগুলোকে সরলরেখা দ্বারা অঙ্কন করলে গণসংখ্যা বহুভুজ পাওয়া যায়। আর একটা পদ্ধতি আছে যে আয়তলেখের ঊর্ধ্ববাহুর মধ্যবিন্দু, প্রত্যেকটা আয়তলেখর ঊর্ধ্ববাহুর মধ্যবিন্দু এটাকে যদি পরস্পর সরলরেখা দ্বারা যোগ করা যায় তাহলে যে চিত্র পাওয়া যায়, তাহলে এই যে প্রত্যেক আয়তক্ষেত্রের প্রত্যেকটি আয়তলেখের প্রত্যেকটি উপরের বাহুর মধ্যবিন্দু পরস্পর যোগ করে যে রেখা বা পাওয়া যায় বা যে চিত্র পাওয়া যায় তাকেও বলা হয় গণসংখ্যা বহুভুজ। তার মানে আমাদের যে প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তর, সম্পূর্ণ উত্তর এখানে কমপ্লিট। এরপরে আমাদের লিখতে হবে যে চিত্রটা কিসের চিত্র, উল্লেখিত তথ্যের আয়তলেখ ও গণসংখ্যা বহুভুজ। তাহলে আমরা র ডাটা থেকে কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করা যায় এবং তার থেকে কিভাবে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায় সেই বিষয়টি আমরা আজকে এখানে ক্লিয়ার করলাম। তোমরা বইয়ের মধ্যে থেকে বিভিন্ন ডাটা থেকে তোমরা আয়তলেখ অঙ্কন করবে এবং গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করবে এবং গণসংখ্যা নিবেশন টেবিল তৈরি করবে।
তাহলে যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমার সাথে সরাসরি তোমরা মোবাইলে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের সেই বাকিটুকু তোমাদের আমি বলে দিব যাতে তোমরা ক্লিয়ার হতে পারো। কারণ আমরা এরপরে ক্লাসে আমরা চলে যাব কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়। কেন্দ্রীয় প্রবণতার মধ্যে আমরা এখানে শুধু অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক, অনেক ধরনের অঙ্ক আছে, মধ্যমা, প্রচুরক, গড়, এগুলো নির্ণয়ের অঙ্ক আছে। তোমরা যদি এই বিষয়টা ভালো করে না বুঝো তাহলে কিন্তু সেইগুলো তোমরা ভালো করে পারবে না। আমি আশা করি তোমরা ভালো করে বুঝেছো। এই করোনার মধ্যে, এই করোনায় তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।